দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে এই অনুষ্ঠানে রাজনৈতিক নানা বিষয়, সেটার তথ্য এবং সেটার বিশ্লেষণ এবং কি জন্য ঘটছে সেসব ব্যাপারে আলোচনা করতে। শুধুমাত্র রাজনীতি নয়, রাজনীতির বাইরেও নানা বিষয় আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। আর যথারীতি আপনাদের সঙ্গে আছি আমি, শান্ত বিশ্বাস। আমরা এমন এক সময়ে এই মুহূর্তে এই অনুষ্ঠান করছি যখন আপনারা সবাই জানেন যে আমেরিকাতে, বিশেষ করে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, এই ট্রাই স্টেটে যে পরিমাণ তুষার ঝড় হয়ে গিয়েছে গতকাল রাতে এবং এখনো পর্যন্ত যার ধকল পোহাতে হচ্ছে নগরবাসীকে, সেটি আসলে অসহনীয়, অবর্ণনীয় বলা যায়। কারণ এই পরিমাণ তুষার ঝড় এর আগে নিউ ইয়র্ক প্রায় 10 বছর আগে দেখেছিল, কিন্তু পরপর দুটো কারণের, কিছুদিন আগে আপনারা জানেন হয়েছিল, তারপরে এখন আবার হলো। মানে খুবই একটি অসহনীয় জীবনযাপনের মধ্যে পড়ে গিয়েছে নগরবাসী। তবে এখন পর্যন্ত সুখবর যেটি বা বলা যায় যে গণমাধ্যম বা কর্তৃপক্ষ বরাত দিয়ে হতাহতের তেমন খবর পাওয়া যায়নি। তবে প্রায় 24 ইঞ্চি গড়ে তুষারপাত হয়েছে, তার মধ্যে সেন্ট্রাল পার্কে রেকর্ড করা হয়েছে প্রায় 19 ইঞ্চির মতো। তবে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে রোলি আইল্যান্ডে, সেখানে 33 ইঞ্চির উপরে তুষারপাত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। তবে নিউ ইয়র্কের অবস্থা যদি আপনাদেরকে একটু বলি, নিউ ইয়র্কে তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুইন্স, তারপরে ব্রুকলিন। এরকম চিন্তা করতে গেলে নিউ ইয়র্কের জনজীবন খানিকটা আবার গতি এসেছে, কারণ অনেক ট্রাভেল ব্যান ছিল, তারপরে সেটি ওঠানোর পরে নিউ ইয়র্ক সিটির যে স্যানিটেশন ডিপার্টমেন্ট, এফডিএনওয়াই সহ সিটির সব ডিপার্টমেন্ট একযোগে কাজ করছে নগরকে চালু রাখার জন্য। আমরা একটু আলোচনা করতে চাই আজকে আসলে রাজনীতির বাইরে এই তুষার ঝড়ে বিপর্যস্ত জীবনের মানুষের আসলে কিভাবে সেই ধকল মানুষ কাটাবে সেটি নিয়ে, সেটিও আমাদের আলোচনায় থাকবে। আর এই তুষার ঝড়ের মধ্যে আরেকটি ঝড় চলছে মেক্সিকোতে। আপনারা জানেন মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে বড় যে মাদক সম্রাট, যেটাকে বলা হচ্ছে এলমানসো, উনাকে যখন মেক্সিকো সেনাবাহিনী হত্যা করার পরে পুরো মেক্সিকো জুড়ে এক তাণ্ডব লীলা চলছে। তার মধ্যে একেবারে বিভিন্ন শহরে সেটি ছড়িয়ে পড়েছে। একটি খুবই আশ্চর্যজনক ঘটনা, একজন মাদক সম্রাটের মৃত্যুকে কেন্দ্র করে এত বড় সহিংসতা এর আগে মেক্সিকো দেখেনি। প্রায় 25 জনের উপরে সেনাবাহিনী মারা গিয়েছে, প্রায় 75 জনের উপরে সাধারণ নাগরিক মেক্সিকোতে নিহত হয়েছে। সেক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে আমেরিকার নাগরিকদের নিরাপদের দূরত্বে বা নিরাপদে আশ্রয় নেওয়া বা সরে আসার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে এই বলা হচ্ছে তারা সেখানে নজর রাখছেন। আমরা একটু সেটা নিয়েও আলোচনা করতে চাই, কেন মেক্সিকোতে এমন ঘটনা ঘটেছে। যেহেতু মেক্সিকো আমেরিকার খুব প্রতিবেশী, সেক্ষেত্রে মেক্সিকোর ঘটনা কোনো না কোনোভাবে আমেরিকাতে ইম্প্যাক্ট পড়ে, সেটি নিয়েও আমরা কথা বলতে চাই। মেক্সিকো আমেরিকার তুষার ঝড়ের পরে আরেকটি আলোচনার বিষয়, সেটি হচ্ছে ট্যারিফ। আমেরিকাতে ট্যারিফের একটা ব্যাপার আপনারা জানেন। ট্যারিফের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ট্রাম্পের ট্যারিফের বিরুদ্ধে। বলা হচ্ছে ট্রাম্প যে ট্যারিফ আরোপ করেছে সেটি অবৈধ, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে দমে যাবার পাত্র নয়। তিনি আবার নতুন করে ট্যারিফ দিয়েছেন এবং সেই সঙ্গে হুমকি দিয়েছেন যে কোনো দেশ যদি ওনাকে অ্যাভয়েড করে এই সুপ্রিম কোর্টের এই রায়কে মেনে নিয়ে ট্যারিফে কোনো গরমিল করতে চায়, উনি তাহলে আরও বেশি অঙ্কের ট্যারিফ দিতে পারেন, সেটিও উনি হুমকি দিয়েছেন। আমরা সময় পেলে সেটিও আলোচনা করতে চাই। সেই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশে নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে, চালাচ্ছে, কিন্তু হঠাৎ করে আলোচনায় রাষ্ট্রপতি। কারণ এখনকার বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, উনি এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত, তার পদত্যাগ নিয়ে বা তাকে সরিয়ে দেওয়া নিয়ে বেশ আলোচনা চলছে, এর আগেও চলেছে, এখনো চলছে। তবে নতুন করে উনি আলোচনা এসছেন একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে। উনি যেমনটি দাবি করেছেন, এর আগের অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধান প্রফেসর ডক্টর ইউনূস আইন ভঙ্গ করেছেন, রাষ্ট্রের সংবিধানকে লঙ্ঘন করেছেন এবং রাষ্ট্রপতিকে নানাভাবে চাপ দিয়েছেন। রাষ্ট্রপতিকে এক প্রকার বলতে গেলে
ঘরবন্দি করে রেখেছেন এমন অভিযোগ করেছেন রাষ্ট্রপতি, এবং সেই সঙ্গে এটি বেশ আলোচনায় এখন বর্তমান যে সরকার বিএনপি সরকার এটি কিভাবে নেয় বা কিভাবে এটাকে সামাল দেয় সেটা নিয়েও আমরা আলোচনা করতে চাই। অনেকগুলো বিষয় আমরা যদি সময় পাই, আরও এর বাইরে আরও অনেক বিষয় আছে আমরা আলোচনা করতে চাই, কারণ এই প্রোগ্রামে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিশ্বের যে কোনো প্রান্তে যাই ঘটনা ঘটুক না কেন সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে এবং সেটা বিশ্লেষণ করতে। আর এইসব আলোচনা করার জন্য যথারীতি আমাদের সঙ্গে অনলাইনে যোগ হচ্ছেন সব সময়কার আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করে যায় সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আরো একজন আলোচক রয়েছেন উনিও অনলাইনে যুক্ত হচ্ছেন, আব্দুর রশিদ। উনি সাবেক জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ। রশিদ ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। মাহমুদুল্লাহ ভাই এবং রশিদ ভাই, আপনাদের দুজনই নিশ্চয়ই যেখানে আছেন নিরাপদেই আছেন, এবং কারণ এমন একটি তুষার ঝড়ের পরে জনজীবন খুবই বিপর্যস্ত, থমকে গিয়েছে বলা যায় এক প্রকার। পুরো নিউ ইয়র্ক শহর ট্রাই স্টেট বলা হচ্ছে, এবং রেকর্ড পরিমাণ স্নো পড়েছে, যেটি বলা হচ্ছে গত 10 বছরের মধ্যে অন্যতম সেরা। কিন্তু এই যে স্নোফল বারবার হচ্ছে, এর আগেও হয়েছে এবং এটা চলবে কিছুদিন, এবং নগরবাসী খুবই সীমাহীন বলা যায় একটি অসহনীয় পরিস্থিতির মধ্যে রয়েছে। আমরা সেই তুষার ঝড় নিয়ে আলোচনা করতে চাই, কারণ এটি আসলে মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত, দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত। তার আগে আমাদের প্রতিনিধি বা আমাদের সহকর্মী এহসান জুয়েল আজকে এই মেয়র মামদানি যে বক্তব্য দিয়েছেন আর এই যে তুষারপাত হয়েছে সেটির যে পরিস্থিতি তিনি তুলে ধরেছেন, আমরা একটু ওনার প্রতিবেদনটা দেখে আসতে চাই। প্রতিবেদনটা দেখে আসার পরে আপনাদের সঙ্গে এই ব্যাপারে আমরা আলোচনা করতে চাই। 2011 সালের পর ভয়ঙ্কর এমন তুষার ঝড়ের মুখোমুখি হতে হয়নি নিউ ইয়র্কারদের। একদিকে একটানা তুষার ঝড়, অন্যদিকে ঘন্টায় 60 মাইলের বেশি গতিতে দমকা হাওয়া, সব মিলে পুরো বিধ্বস্ত হয়ে আছে নিউ ইয়র্ক। রাতভর ঝরে পড়া তুষারের ফলে সকাল থেকেই নিজ বাড়ির সামনে তুষার সরাতে বেগ পেতে হয় বাড়ির মালিকদের। নিজ পরিবারের সদস্যদের পাশাপাশি কেউ কেউ অর্থের বিনিময়েও বাইরের শ্রমিকদের সহায়তা নিচ্ছেন। দুপুরের পর যারা গাড়ি নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাদেরও বেগ পেতে হয় ফুটপাত ও রাস্তার পাশ থেকে তুষার সরিয়ে গাড়ি বের করতে। Again, we are having to take the car out of the snow. So just when we thought the snow melted and we got our parking back, we're back to it again. But so happy to be out in the snow. Haven't had snow like this in so long. এখন আমার ম্যানেজারের খরচে এক মানুষ লাগবো খামর লাগি, তাই যাই না খেয়ে যাইব, এখানে আমার ট্রেন তখন খাম করতে নাই রাইতোর সময়, তো আমি করে আইতে পারতাম না রাইতোর সময়। তখন আমি ওয়াইরাম ও ম্যানেজার আমার ফোন দিবার লাগি, তো যদি আমি যাইতে পারি না ওখানে আমি ট্রেন স্টেশন খালি ওয়াইনি। We're in the streets of Miami right now, cleaning out the snow. You know, I should have taken a trip to Cali or something, because this is not it right now. All I gotta say is, man, keep your kids indoors. It's crazy out here, but it's beautiful. Come outside and enjoy the snow. দুপুরে ব্রুকলিনের ক্যাডম্যান প্লাজায় এক জরুরি সংবাদ সম্মেলন করে মেয়র জানান প্রাথমিক খারাপ সময় কেটে গেছে, তবে এখনো জরুরি অবস্থা জারি থাকবে। 2600 স্যানিটেশন কর্মী 12 ঘন্টা শিফটে কাজ করে যাচ্ছেন। 700 সল্ট স্পিডারের পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাস স্টপেজগুলো নিরাপদ রাখা। Judging from current forecasts, the worst has passed. Conditions have begun to moderate, but there is still more to come. Snow is projected to linger through the afternoon, with another 1.5 to 2.5 inches expected by 8 p.m. Wind gusts are expected to remain as high as 40 miles per hour into the evening. New York remains in a state of emergency. রবিবার রাত 9টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত 15 ঘন্টা ব্যাপী ট্রাভেল ব্যান সরে যাওয়ার পর সড়কে একটি দুটি করে গাড়ি ফিরতে শুরু করেছে। তবে মেয়র জানিয়েছেন সোমবার মধ্যরাত পর্যন্ত গাড়ি চালানোর ক্ষেত্রে এখনো সতর্কতা জারি করা আছে। The travel ban has ended today at noon, but a hazardous travel advisory remains in place through midnight tonight. I continue to encourage all non-emergency traffic
cars, trucks, scooters, and e-bikes to remain off the roads. ব্যক্তিগত গাড়িগুলো বন্ধ থাকলেও এমটিএ বাস ও সাবওয়ে চলাচল অব্যাহত আছে। জরুরি প্রয়োজনে যাদের ঘর থেকে বের হতে হচ্ছে তারা কিছুটা দেরিতে হলেও সাবওয়ে ব্যবহার করতে পারছেন। তবে সবশেষ তুষার ঝড়ে ঠান্ডায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটলেও এবার এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সিটি প্রশাসন মনে করছে তাণ্ডবটা কেটে গিয়েছে, তাই মঙ্গলবার থেকে সিটির স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে ইন পার্সন যেতে হবে এবং একই সঙ্গে সিটি এজেন্সির অফিসগুলোকে খুলে দেওয়া হয়েছে। কিন্তু মূল যে প্রশ্নটা তৈরি হচ্ছে সেটি হলো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা যে যাবেন কিংবা সিটি এজেন্সিগুলোতে কর্মরতরা যখন যাবেন তখন তারা আসলে যে পথটা দিয়ে যাবেন সেটাকে নিরাপদ করতে কিংবা বিপজ্জনক যে পিচ্ছিল তুষার জমে আছে সেটিকে কতটা পরিষ্কার করে দিতে সক্ষম হবে সিটি প্রশাসন সেই ব্যাপারে স্পষ্ট কোনো আভাস দেননি মেয়র আমদানি। হিসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। দর্শক, আপনারা দেখলেন আমাদের সহকর্মী এহসান জুয়েল যে প্রতিবেদনটি তৈরি করেছেন এই তুষার ঝড় নিয়ে। সেই প্রতিবেদনটি নিশ্চয়ই আমাদের অতিথিরা আপনারাও দেখেছেন। আমরা একটু এটা নিয়ে কথা বলতে চাই। মাহমুদুল্লাহ ভাই, আপনাকে দিয়েই শুরু করি। আপনিও দেখলেন যেই বলা হচ্ছে মেয়রের পক্ষ থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে সিটিকে চালু রাখার জন্য, কিন্তু আমরা এর কিছুদিন আগে যে তুষার ঝড় ছিল সেটির ক্ষত মানে দগদগে থাকার পরে আবার এটি শুরু হলো। সবচেয়ে বড় যে জিনিসটার সমস্যা হচ্ছে শ্রমজীবী মানুষদের, যারা অফিস আদালতে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন, তাদের জন্য একটি অসহনীয় অবর্ণনীয় দুর্দশা বলা যায়। কিন্তু আমি ওই জায়গাটা একটা দিক আমি আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে বারবার হঠাৎ করে এই বছরে এই যে তুষার ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ, যদিও বা প্রাকৃতিক দুর্যোগের উপরে কারো হাত নেই, কিন্তু তারপরও এই যে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এটি আসলে কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি এটার পেছনে মানব সভ্যতার কোনো প্রকারের মানে যেটা হচ্ছে যে হস্তক্ষেপ করা বা মানব সভ্যতা প্রকৃতির সঙ্গে যে বিরূপ আচরণ করে তার প্রভাব আসলে এই পড়তে যাচ্ছে বা পড়েছে এই জনজীবনে? আপনি কি মনে করেন? সেটা যে কথা আপনি বললেন, আমাদের আচরণ আমরা যা করি এটা প্রভাব আছে। কিন্তু বলা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং তো আমাদের দ্বারা মানুষরাই সৃষ্টি করছে, মানুষরা এটা সেটা প্রতিক্রিয়া ফেলছে, প্রভাব ফেলছে পরিবেশের উপরে, আবহাওয়ার উপরে। ঘন ঘন ঝড়, ঘূর্ণিঝড়, অন্যান্য ধরনের ঝড়, এগুলো তারপরে আবহাওয়া চেঞ্জ করছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, অনেক এলাকা নিমজ্জিত হয়ে যাবে, এই ধরনের। তো ঝড়, জলোচ্ছ্বাস, এই সমস্ত ব্যাপারে, এমনকি বরফপাতের ব্যাপারে এটার প্রভাব থাকতে পারে। কিন্তু এইটা বলার সাথে সাথে তো আমরা বলবো যে মানে আপনি যে রেকর্ড দেখেন গত 100 বছরের রেকর্ড পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া যায়। এমন তো না যে এই বছর, যেমন কয়েক বছর নিউ ইয়র্ক এলাকায় যদি মানে কেবলমাত্র মানুষের কারণে হয়ে থাকে, কয়েক বছর পর্যন্ত কিন্তু নিউ ইয়র্ক এলাকায় প্রায় বরফ হয়ই বলা চলে। আমাদের এই অঞ্চলটা খুব কম, এটা মানে অস্বাভাবিক মনে হয়েছে। আর এইবারে পরপর ঘন ঘন জানুয়ারিতে হলো, ফেব্রুয়ারিতে হলো, তো কয়েক সপ্তাহের ব্যবধানে তো এটা হয়েছে। এর আগে আমি এই দেশে থাকি 47 বছর থেকে, আমি অক্টোবরে এর চাইতে বেশি তুষারপাত দেখেছি, মে মাসে এর চাইতে তুষারপাত দেখেছি। ওটা সম্পূর্ণ একটা মানে তুষারপাতের সময় না। ফলে প্রকৃতি কখন কি করে, সবসময় প্রকৃতির প্রতি মানুষের কন্ট্রোল আছে। মহাবিশ্বে কত কিছু আছে, মানে আমাদের যে স্টার আছে সূর্য, তার কতটা প্রভাব, চাঁদের কি প্রভাব, অন্যান্য গ্রহ উপগ্রহের কি প্রভাব পড়ছে, এগুলো আমরা আমাদের কন্ট্রোলের বাইরে। অনেকাংশেই প্রকৃতির আচরণ কন্ট্রোলের বাইরে, কিন্তু যে আগে যেটা বললাম কন্ট্রোলের ভিতরেও আমরা অনেক কিছু করছি, আমাদের কারণে অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু এইবারকার এই ঝড়ে যে আপনার তুষারপাতে লোকের জনজীবন বিপর্যস্ত হয়েছে, আমি সম্ভবত দুবারের কথা বললাম, সেই দুবার সহ বেশ কয়েকবার দেখেছি তুষারপাতের কারণে নিউ ইয়র্ক নগরীর মানে ট্রেন চলাচল
যে সাবওয়ে ট্রেন, যেটা কমিউটার ট্রেন চলাচল মানে বেশ অনেক ঘন্টা পর্যন্ত, একবার বোধহয় একদিনের বেশি বন্ধ ছিল, আবার অনেক সময় খুব কম কম হয়েছে, মানে ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তো এগুলা ঘটে। তো এইবারে মানে পর্বত দুবার হওয়ার কারণে আগের স্নো গুলো এখনো গলে যায়নি, এখনো কোথাও কোথাও জমে আছে, এটা একটা। এবারে আবার স্নো পড়লো, তবে একটা সুখবর আছে, এটা হচ্ছে যে এই স্নোর পরে, গতবারে স্নোর পরে প্রচন্ড ঠান্ডা পড়েছে কয়েকদিন, সেই কারণে সেগুলো জমে একবারে কঠিন জমে গিয়েছিল। আচ্ছা, যেটা স্নো আর আইস, এখানে আইস যেটা বলে জমাট বরফ, যেটা স্নো হচ্ছে পাতলা, তো আপনার তুলোর মতো, এটা তো সেটা মানে আইস হয়ে গেছিল। এইবারটাতে আইস হওয়ার সম্ভাবনা কম, কারণ আগামী কয়েকদিন এবং কয়েক সপ্তাহের যে ফরকাস্ট আছে তাতে করে আবহাওয়া আস্তে আস্তে মানে উপরের দিকে যেতে থাকবে। ফলে আবহাওয়া তাপমাত্রা বাড়ার কারণে আপনার বরফ গলবে, সেটা আশা করে আগের মতো দীর্ঘমেয়াদী জমে থাকবে না। একদিন দুদিন, আজকে যেমন আমার হার্ট স্পেশালিস্ট সাথে অ্যাপয়েন্টমেন্ট আমি গেলাম, মানে গিয়েছি একটু করে, মানে রিস্কি কিন্তু গিয়েছি। তো গাড়ির চলাচল কালকে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল ইমার্জেন্সি না হলে কেউ যেন গাড়ি নিয়ে বেরোন। লোক সেই অ্যাডভাইস শুনেছে, চেকের মেয়র মমদানি, এবং গতবার তিনি খুব দক্ষতার সাথে সিটির অ্যাডমিনিস্ট্রেশন তুষারপাতের পরিস্থিতি মোকাবিলা করেছে। কিছু লোক মারা গেছেন, কারণ হচ্ছে অনেকে রাস্তা থেকে শেল্টারে যেতে চান, আবার অনেকের মানসিক রোগও থাকতে পারে, যে কারণে তারা বিপদ আজ করতে বা বুঝতে উপলব্ধি করেন না, সে কারণে অনেকে যান না। আর শেল্টার ব্যাপারে অনেকে ভীতি আছে, অনেকে মানে অনীহা থাকে। আর এইবারে কিন্তু এই পর্যন্ত একটি মৃত্যুর খবর পাওয়া যায়, আর রোড আইল্যান্ড সহ ওইদিকে প্রায় না, 60টা সেটা মাহমুদুল্লাহ ভাই, আপনি মানে যেটা বলছেন যে এবার মৃত্যুর খবর পাওয়া যায়নি, সেটি সত্যি কথা, সেটা সুখবর। কিন্তু আমি যেটা বলছি যে এই গত 1996 সালে 20 ইঞ্চির মতো তুষারপাত হয়েছিল নিউ ইয়র্কে, এবার দেখা যাচ্ছে 19.7 বা কাছাকাছি পর্যায়ে, এবং সবচেয়ে বেশি আমরা দেখলাম সেন্ট্রাল পার্কে 19.1 বা 2, তারপরে আমরা দেখলাম ব্রুকলিনে প্রায় 20 ইঞ্চির কাছাকাছি বলা হচ্ছে, এবং লং আইল্যান্ডের আপনার প্রায় 30 ইঞ্চির উপরে, 29-30-এর কাছাকাছি। এটা তো হচ্ছে পরিসংখ্যান, কিন্তু আমি যেটা বলতে, আপনি একটু আগে বললেন যে মেয়র মামদানি যে প্রিপারেশন নিয়েছে সেটি আপনার কাছে মনে হচ্ছে ঠিক আছে, তাই হয়নি। কিন্তু এমনও তো অভিযোগ আছে নগরবাসীর পক্ষ থেকে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেটি আসলে মানে ওরকম পর্যাপ্ত হয়নি। যদিও বা আমরা দেখলাম যে স্নো শেষ হওয়ার সাথে সাথে আপনার জনজীবন চালু হয়েছে, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্টেশন চালু আছে, সাবওয়ে, ট্রেন, বাস, কিন্তু এরপরেও নগরবাসী একটু হিমশিম খেতে হচ্ছে, বিশেষ করে লবণ ছিটানো, তারপরে FDNY এর কারগুলো রাস্তা পরিষ্কার করা, এগুলোতে আপনার কি কোথাও সমন্বয়হীনতা মনে হচ্ছে? না, আমার কাছে মনে হয়নি। আমরা অভিযোগ করতে পারলে অনেক কিছু অভিযোগ করতে পারি। যে কোনো দেশে, যে কোনো সমাজে জনগণের একটা অংশ থাকে যারা মানে ছোটখাটো ব্যাপার নিয়ে বা বড় ব্যাপার নিয়ে হয়তো এটা গুরুত্বের ব্যাপার, মানে সাইড ওয়াক গুলো একদম ওয়ান নাইট ক্লিন করা যায় কিনা, সম্ভব কিনা, টেকনিক্যালি এটা সম্ভব নেই। সাইড ওয়াক থেকে যদি আবার সবকিছু একসাথে সরান, সেগুলো আবার রাস্তার উপরে ইয়ে করবে, কোথায় যাবে? রাস্তা থেকে সরান, সাইড ওয়াকের পাশে এসে পাহাড় মতো জমি, ফলে মানে এবং যথেষ্ট পরিমাণে সিটির সর্বোচ্চ পরিমাণ তাদের যে অ্যাসেট আছে, গাড়ি, যন্ত্রপাতি, সবগুলো নিয়োগ করেছে, অতিরিক্ত লোক নিয়োগ করেছে। $19 না $20 ঘন্টা দেওয়ার কথা, নাকি $25 তাদেরকে ঘন্টা, $30 দেওয়ার অফার করেছে, $30 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের মানে স্নো ব্লোয়ার যারা ইত্যাদি। তো আমার ধারণা, আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড যে তিনি সর্বোচ্চ করেছেন এবং কোঅর্ডিনেশন মানে ভালো মতো করেছেন গতবারও। আর গতবারের যে মৃত্যুর, সেটাও সিটিকে কতটা দায়িত্ব দেওয়া যায়, পর্যন্ত কোনো মেজর নিউজ অর্গানাইজেশন বা কোনো এজেন্সি সিটিকে মানে যে তারা এই জন্য দায়ী কথা বলেছেন আমি শুনিনি।
যে মেক্সোর জন্য তারা দেননি বলেছে, তার মানে হয়েছে। আপনি সন্তুষ্ট কার্যক্রমে, আপনি সন্তুষ্ট। ঠিক আছে, আমরা একটু আপনি থাকেন, আমরা একটু রশিদ ভাই থেকে শুনতে চাই। রশিদ ভাই, নিশ্চয়ই। মাহমুদুল্লাহ ভাই বললো যে উনি সন্তুষ্ট, কিন্তু আমি একটু মানে পুরো আমেরিকার চিত্রটা আপনাকে বলি। প্রায় 5,500-এর উপরে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এবং আমরা বললাম রোডি আইল্যান্ডের অবস্থা খুবই খারাপ। এছাড়া রোডে। ট্রাই স্টেটের কথা যদি আপনি বলেন, কানেকটিকাট, নিউ জার্সির অবস্থা খুবই খারাপ। বিশেষ করে নিউ জার্সিতে এখনো ট্রাভেল ব্যান চলছে। নিউ জার্সি প্রায়, যদিও বা নিউ ইয়র্কে সাবওয়ে বা বাস, ট্রেন, পাবলিক ট্রান্সপোর্ট চালু হয়েছে, কিন্তু নিউ জার্সিতে এখনো পর্যন্ত চালু করতে পারেনি। কানেকটিকাটের অবস্থাও খুব খারাপ। আমরা একটু যদি আপনাকে পরিসংখ্যান বলতে পারি, আমরা কানেকটিকাটে দেখলাম নিউ ফেরিল্যান্ডে প্রায় 19 নর্থ স্টোনটনে প্রায় 26 ইঞ্চির মতো হয়েছে। একই রকম নিউ জার্সি, নিউ ইয়র্ক এয়ারপোর্টে 27 ইঞ্চির উপরে। নিউ ইয়র্ক এয়ারপোর্টের কার্যক্রম একেবারেই বন্ধ বলা যায়। এই পরিসংখ্যানগুলো এই জন্যই বললাম যে আমেরিকাতে এর আগেও এরকম তুষার ঝড়, ঘূর্ণিঝড় হয়, এটা নতুন কিছু না। কিন্তু এবার যেটি বলা হচ্ছে যে ফিমার পক্ষ থেকে বা যারা এই হোমল্যান্ড সিকিউরিটি বা যারা এই দায়িত্বগুলো পালন করে, তারা খানিকটা উদাসীন। অনেক গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে একটু আগে থেকে প্রস্তুতি নিলে, নগরবাসীকে সতর্ক করলে হয়তো এটার ক্ষয়ক্ষতি কিছুটা এড়ানো যেত। প্রায় 600,000-এর উপরে মানুষ আপনার পাওয়ারলেস, যেখানে বিদ্যুৎহীন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে কেন এরকম হলো? এর আগে তো ঘূর্ণিঝড় বা এরকম তুষারঝড় হয়েছিল, কিন্তু তার 3-4 দিন, এক সপ্তাহ আগে থেকে প্রিপারেশন থাকে। এবার কি আপনার মনে হয় যে কোথাও একটু এই সরকারের পক্ষ থেকে প্রিপারেশনে ঘাটতি আছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদিও গতকালকে ব্লেজারের কারণে যদি আমরা মামদানিকে যদি ব্লেম না করি, বাট এর আগে যে ব্লেজারটা হয়েছে যেখানে প্রায় 17 জন মানুষ মারা গেছে, সেটার জন্য আমি মনে করি যে নন কোঅর্ডিনেশন ছিল, যথেষ্ট কোঅপারেশনের অভাব ছিল। আমার মনে হয় যথেষ্ট ফান্ডের অভাব ছিল। আমাদের নিউ ইয়র্ক সিটির এনাফ ফান্ড নেই, কারণ সেন্ট্রাল ফান্ড বা ফেডারেল ফান্ডটা নিউ ইয়র্ক সিটির জন্য প্রায় বন্ধ হয়ে গিয়েছে। নিউ ইয়র্ক সিটির একটা বাজেট ঘাটতি রয়েছে, যার ফলে আমরা সেই যথেষ্ট অর্থ অ্যালোকেশন করতে পারিনি। তাছাড়া গতবার যেমন আমি মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে এই জায়গায় একটু ডিফার করি যে জাস্ট এই 10-12 দিন আগে যে স্নোটা হলো, সেই স্নোটাও কিন্তু প্রায় 1.5 ফুটের মতো বিভিন্ন জায়গায় পেয়েছে, এবং তারপরে আমরা প্রায় 17 জন মানুষকে মৃত্যু হতে দেখেছি। এবার কিন্তু সেটা দেখিনি। তাহলে মানেটা হচ্ছে যে এবার প্রস্তুতির একটু ভালো ছিল। আগের বার দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে যদি যান, তাহলে দেখবেন যে মেয়র মামদানি নিয়ে যে সমালোচনা হচ্ছে, যে মকিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টুইটারে বা ইয়েতে দেখবেন আপনি, এটা কিন্তু খুবই নিন্দনীয়। এভাবে কিন্তু মকিংটা সাধারণত মেয়রকে নিয়ে এর আগে কখনো আমি দেখিনি। তাছাড়া আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি যে 21 বছর ধরে নিউ ইয়র্কে আছি, নিউ ইয়র্কে এর আগেও এই ধরনের ব্লিজার্ড হয়েছে, এবং সিটি সেটা মেয়র ডি ব্লাজিওর সময় একটা ব্লেজার হয়েছিল। মেয়র ডি ব্লাজিও কেমন ক্ষমতা আসলো, তারপরই তার সময় একটা ব্লেজার হয়েছিল। বহুদিন ধরে স্নোক্লিং বা বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। আমার মনে হয় যে মেয়র মামদানি, তিনিও নতুন ভাবে প্রথমবার মেয়র হয়েছেন, সুতরাং অনেক কিছু ওনার বুঝতে বা কিছুটা সময় লাগতে পারে। তাছাড়া নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের কাজ করার জন্য মনে করেন যে জনবল দরকার, সেই জনবলটা কিন্তু একটা ঘাটতি ছিল। কারণ এই ধরনের কাজগুলোকে আমরা হায়ার করি সাধারণত যে ধরনের মানুষদের, এই মানুষগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে নিউ ইয়র্ক সিটি থেকে বের হয়ে গেছে নাই, অথবা পালিয়ে গেছে, অথবা কোনো কারণে তারা বের হচ্ছে না। যার ফলে এবার আমরা স্যালারি তাদের বাড়িয়ে দিয়েছি, মানুষ খুঁজতেছি। তারপরে আবার ফটো আইডির একটা রেস্ট্রিকশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এটা একটা বড় ধরনের ঝামেলা তৈরি করেছে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এবার মামদানি গতবারের তুলনায় একটু বেশি সচেতন। এবং আমি একটা জিনিস প্রশ্ন করি নিজেকে, যে আপনি দেখবেন কানাডায় কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্নো হয়। কানাডাতে কুইবেকে, গোটা কানাডাতে অনেক বেশি স্নো হয়। আপনি যদি টরন্টো কিংবা কানাডা কুইবেকে যদি দেখেন, তাদের বড় বড় এমন ট্রাক রয়েছে যে ট্রাক গুলো রাস্তা থেকে স্নো গুলো সাথে সাথে ট্রাকে করে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলছে। আমাদের নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের কোনো প্রিপারেশন কিন্তু আমি কখনো দেখিনি। আর নিউ ইয়র্ক সিটিতে এমন না যে প্রথমবারের মতো এই ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের অলমোস্ট 2-1 বছর পর পরে আমরা অভিজ্ঞতা আমরা অর্জন করি। এবং পৃথিবীর সবচেয়ে ফাইন্যান্সিয়াল সেন্টার, সবচেয়ে বড় শহর, সবচেয়ে বলা যেতে পারে যে কসমোপলিটন শহর, এবং সবচেয়ে ডাইভার্সিটি, এবং যেখানে জাতিসংঘের মতো মানে প্রতিষ্ঠান এখানে আছে, যেখানে পৃথিবীর 150 দেশের মানুষ আমরা বসবাস করি, এই সেন্টারের মধ্যে কেন এই ধরনের আধুনিক ব্যবস্থা নেই, সেটা আমাকে একটা প্রশ্ন তৈরি করে। হাউএভার, তবে আমি মনে করি যে হ্যাঁ, আমাকে যদি প্রশ্ন করেন একজন সিটি ডুয়ালার হিসেবে, যে আমি রাস্তাঘাটে যথেষ্ট বিল পেয়েছি, আমি বলবো যে না, কিছুটা ঘাটতি ছিল। আরো সিটি অনেক বেশি উদ্যোগ নিতে পারতো, আরো বেশি কোঅর্ডিনেশনের দরকার ছিল। এবার যেভাবে করে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট গুলোকে
অ্যাক্টিভেটেড করা হয়েছে, যেভাবে করে তাদেরকে আরো অনেক আগে সতর্ক করা হয়েছে এবং তারা মাঠে নেমে পড়েছে, সেইভাবে করে গতবারের স্নোটাতে কিন্তু সেরকম হয়নি, যার ফলে আমরা একটু বেশি সাফার করেছি গত স্নোতে। এবং এই স্নোতে আমরা এখনো পর্যন্ত তেমন ধরনের সাফারিং দেখিনি। তবে আমাদেরকে আরো 2-1 দিন ওয়েট করতে হবে। যদি মাহমুদুল্লাহ ভাই যে কথাটি বলে, যদি ফোরকাস্ট যদি সত্যি আমাদের ফেভারে থাকে, তাহলে হয়তো এই স্নোটা আমদানিকে কিছুটা সমালোচনার বাইরে রাখবে। আর যদি এই স্নোটা গত স্নোর মতো যদি হার্ড আইস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার সমালোচনার বিপদটা আরো বেশি সামনে বাড়বে বলে আমি মনে করি। দেখা যাক কি হয়। তো তবে এটা তো বলাই যায় যে আগামী আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেটি দেখলাম আমরা যে আবহাওয়া রিপোর্টে, আগামী কয়েকদিনও এই স্নো অব্যাহত থাকবে। হয়তো বা এরকম হবে না, কিন্তু সেটি থেমে থেমে চলবে। আসলে কবে নাগাদ, হয়তো সপ্তাহ খানিক লাগবে এটি ঠিক হতে। দেখা যাক নগরবাসী কিভাবে সেটি থেকে উত্তরণ হয়, আমাদের সেটা নজর থাকবে। হয়তো বা কর্তৃপক্ষ সেটিকেও বেশি নজর দিবেন। আমরা একটু আমেরিকার স্নো ঝড়, তুষার ঝড়ের থেকে একটু মেক্সিকোতে যেতে চাই। মেক্সিকো যেহেতু আমেরিকার প্রতিবেশী, রশিদ ভাই আপনি নিশ্চয়ই মেক্সিকোর ব্যাপারটি জানেন। হঠাৎ করে ঘটনা, একজন মাদক সম্রাট এলমেনসো, উনাকে যখন মেক্সিকোর সেনাবাহিনী হত্যা করলো বা ওনাদের অভিযানে ওনাকে যখন উনি মৃত্যুবরণ করলেন, তারপরে পুরো দাবানলের মতো মেক্সিকো শহর জুড়ে ছড়িয়ে পড়ছে মাদক, তাদের সঙ্গে যারা যুক্ত তারা, তাতে করে প্রায় 25 জনের মতো সেনাবাহিনী, মেক্সিকান সেনাবাহিনী, আর্মি নিহত হয়েছেন। প্রায় এখন পর্যন্ত যে খবর 75 জন আপনার সিভিলিয়ান নিহত হয়েছেন। আমি এই ব্যাপারটা এই জন্যই আপনার কাছে মানে আলোচনা করতে চাই। আমরা একজন মাদক সম্রাট, তাকে যখন অভিযানে সে নিহত হলো, তা কোথায় সেখানে জনগণের পক্ষ থেকে আরো অ্যাপ্রিসিয়েট করা উচিত যে মাদক দ্রব্য, কিন্তু দেখেন তাদের নেটওয়ার্ক কত স্ট্রং, এবং তারা পুরো মেক্সিকো জুড়ে একটা অশান্তি তৈরি করেছে। এটি আসলে কেন? এই যে মেক্সিকোর সঙ্গে মাদক, বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হয় যে মেক্সিকো আমেরিকাতে মাদক পাচার করছে, ডিস্টার্ব করছে। এখানে এটা দেখার পরে তো আপনার কি মনে হয় যে মেক্সিকো কি আসলে মাদকের আকড়া বা মাদকের সাম্রাজ্য? ডেফিনেটলি পৃথিবীর আমেরিকাতে যত মাদক আছে তার সম্পূর্ণটা একটু মেক্সিকান বর্ডার দিয়ে আসছে, যে বলা যেতে পারে 1% বাদ দিয়ে। তো দেখেন আমরা কিন্তু কলম্বিয়া, তারপরে ইভেন কি কিউবাকে, ইভেন কি আপনার ভেনিজুয়েলাকে, আমরা প্রত্যেকটা দেশগুলোকে কিন্তু মাদকের জন্য আমরা অভিযুক্ত করে থাকি। তো দক্ষিণ আমেরিকায় মাদকের অবারিত চাপ হয়, সেখানে বিগ বিগ ট্রাক কার্টেল আছে। আপনি এল পাসোর নাম শুনছেন, তাকে দিয়ে অনেক ডকুমেন্টারি আছে এবং সিনেমাও আছে, কত বড় শক্তিশালী এই ডার্ক কার্টেলরা হতে পারে। এবং এই ডার্ক কার্টেলরা তাদের নিজস্ব মিলিটারি আছে, নিজস্ব কমিউনিকেশন ব্যবস্থা আছে, এবং তাদের বিশাল একটা ব্যবস্থা বা সিন্ডিকেট নিয়ে কিন্তু তারা পৃথিবীতে চলে। এবং যেহেতু আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, এবং আমেরিকাতে মানুষ সবচেয়ে বেশি মাদক সেবনও করে, যেখানে মাদক নিয়ে এত বেশি আইন কড়াকড়ি আইন থাকা সত্ত্বেও এখানে আমরা মাদক কোনোভাবে আমরা বাধাগ্রস্ত করতে পারি না। এই মাদকের কারণে আমরা মানুষের, এবং মাদকের কারণে আমরা দক্ষিণের বর্ডারকে ওয়াল তৈরি করছি, তা ওয়াল করেও আমরা এগুলো ঠেকাতে পারছি না। আবার কোনো কোনো দেশের প্রেসিডেন্টকেও আমরা পর্যন্ত ধরে নিয়ে আসতেছি, যে প্রেসিডেন্ট আমাদের দেশে মাদক সরবরাহ করছেন এই বিভিন্ন অজুহাতে, তাই না? আসলে দক্ষিণ আমেরিকার সব মাদক গুলো বলা যেতে পারে বেশিরভাগ আর কি 90% I should say that come to Mexican border to American land. তো এটা আমরা বন্ধ করতে পারি। দেখেন মারিওয়ানা একটা বিশাল বড় একটা আমাদের একটা যন্ত্রণা ছিল, জানা ছিল, যেটা প্রায় মোর দেন $20 বিলিয়ন আমাদের ক্রস বর্ডারে চলে যেত এই মারিওয়ানা সেবন করতে গিয়ে। একটা পরবর্তীতে আমরা মারিওয়ানাকে বিভিন্ন ভাবে আইনি একটা ভিত্তি দিলাম, এটাকে লিগালাইজ করলাম। এখন কিন্তু মারিওয়ানা বলা যেতে পারে আমেরিকাতে লিগাল। তো আমরা ডার্ক কার্টেল গুলোকে আমরা কেন ধরতে পারছি না? এই ডার্ক কার্টেলরা কেন এত বেশি শক্তিশালী? তারা ওই দেশের সরকারকে নিয়ন্ত্রণ করে। ডার্ক কার্টেল এত বেশি পাওয়ারফুল যে তারা চাইলে সরকার ক্ষমতা থেকে পড়ে যেতে পারে, তারা চাইলে অস্থিরতা তৈরি করতে পারে। বরং ডার্ক কার্টেল নির্ধারণ করে, যেমন আমেরিকাতে বড় বড় কোম্পানিরা নির্ধারণ করে কিভাবে করে সরকার দেশ চালাবে বা ইন্টারন্যাশনাল পলিটিক্স চালাবে, ঠিক একইভাবে মেক্সিকোতেও কিন্তু ডার্ক কার্টেলরা নিয়ন্ত্রণ করে সরকারকে, তাদের পলিসি মেকিং এ, তাদের আইন তৈরিতে, এবং এর মধ্যে দিয়ে একটা বিশাল অংশের ইনকামও হয়। ওখানকার পলিটিশিয়ানস এই ইনকামটাকে বিভিন্ন ভাবে কাজে লাগায়। ডার্ক কার্টেলরা তাদের ফাইন্যান্স করে বিভিন্ন ভাবে পলিটিক্যাল পার্সনদেরকে নির্বাচিত করার জন্য, যার ফলে এত বেশি পাওয়ারফুল। এবং যা একজন ডার্ক কার্টেল লিডারকে ধরার কারণে আপনি দেখেছেন সারা দেশের মধ্যে একটা ম্যাসাকার তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি অনুমান করতে পারেন যে এরা কত বেশি শক্তিশালী, এদের কত বেশি নিজস্ব বাহিনী নিয়ে এরা সবসময় এই ব্যবসাটা করে। কারণ এটা হচ্ছে $1 বিলিয়ন ব্যবসা না, এটা মোর দেন $20 বিলিয়ন একটা ইলিগাল বিজনেস, এবং এই বিজনেসটা বেশিরভাগটাই হয় আপনার দক্ষিণ আমেরিকা থেকে আমেরিকার মধ্যে। এখন আমরা কি করতে পারি? মেক্সিকোর সাথে কিন্তু আমাদের অনেক কন্ট্রাক্ট আছে, এগ্রিমেন্ট আছে, যে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য। সাউথ আমেরিকা অনেক দেশের সাথে আছে।
তো আমরা আসলে এখন তো বুঝে যাচ্ছে যে আমরা রাইট জায়গায় হাত না দিয়ে, দেখেন এত বড় ম্যাসাকারের পর আমাদেরকে বুঝতে বাকি নেই যে সবচেয়ে বড় প্রবলেমটা কোন দেশে, আমাদের দেশে ড্রাগ আসার ক্ষেত্রে। কিন্তু এটা না করে আমরা কখনো কিউবাকে হুমকি দিচ্ছি ড্রাগের জন্য, তারা আমাদের দেশে ড্রাগ মানে সরবরাহ করছে, কখনো আমরা কলম্বিয়াকে হুমকি দিচ্ছি, কখনো আমরা ভেনেজুয়েলাকে হুমকি দিচ্ছি যে তারা আমাদের দেশে ড্রাগ সরবরাহ করছে। কিন্তু সবচেয়ে বড় ড্রাগের যে চালানটা সেটা কিন্তু মেক্সিকো হয়ে আমাদের দেশে আসে। তবে হাওয়েভার দেখা যাক সামনের দিনগুলোতে আরো কি হয়, এটা আমাদের দেখার অপেক্ষা রইলো। আমার মনে হয় যে অবশ্যই আমাদের প্রেসিডেন্ট এই বিষয়ে তিনিও কথা বলবেন, এবং আমরা মেক্সিকোর বিষয়ে অবলোকন করছি এটা কেমন শুরু হলো, এটা শেষ কোথায় এটা আমাদেরকে দেখতে হবে। না, প্রেসিডেন্ট এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু কথা বলেছেন, উনি আমেরিকার নাগরিকদের নিরাপদে সরে আসার জন্য বলেছেন, এবং উনি বলছেন উনি এটার প্রতি নজর রাখছেন। এবং উনি যেই জিনিসটা বলছেন যে উনি দাবি করছেন যে উনি সবসময় বলছেন উনি যখন ক্ষমতা আসার পর থেকে এই ল্যাটিন আমেরিকার দেশগুলোতে মাদকের যে রমরমা অবস্থা, সেটির কারণে আমেরিকাতে তরুণ প্রজন্মের ক্ষতি হচ্ছে, উনি সে দাবি করছেন এবং সেটা প্রমাণ উনি পেয়েছেন বলে বলছেন। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাই যে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া বলছেন মাদক যে প্রচার বা প্রসার হচ্ছে মেক্সিকোতে, সেজন্য উনি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। অলরেডি 25 জনের উপর আর্মি মৃত্যুবরণ করেছে, তারপরেও উনি বলছেন উনি থেমে থাকবেন না, অভিযান চলবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যদি এই ধরনের ওখানকার পরিস্থিতি অসহনীত হয় এবং সেটা যদি আমেরিকাতে কোনো ইম্প্যাক্ট পড়ে, বিশেষ করে আমেরিকার তরুণ প্রজন্ম বা আমেরিকাতে যারা মাদকের কাজ করে তাদের মধ্যে যদি এটি হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে উনি কঠোর পদক্ষেপ নেবেন এমনও বলছেন। আমি যেটা আপনার কাছে বলতে চাই যে আমেরিকার মাদকের ব্যাপারটি, এই ল্যাটিন আমেরিকার মাদক আমেরিকাতে ঢুকা বা এই যে বিজনেস করা, সেটিকে শুধুমাত্র ল্যাটিন আমেরিকানদেরই দায়ী, নাকি আমেরিকার ভিতরেও অনেক বড় বিজনেসম্যান, অনেক মানুষ এটার সঙ্গে জড়িত, যেটা রশিদ ভাই বললেন যে বাই $20 বিলিয়ন একটি বিজনেস? আপনি কি মনে করেন? এখানে এসে তাদের কন্ট্যাক্ট আছে। আর প্রথমে অন্য একটা বিষয়, কিছু বিষয় উল্লেখ করা উচিত, কেন এটা হলো, এদের টেন্টেকলস আছে একেবারে মানে মানে ডালের মতো বিস্তার তাদের সমাজের বিভিন্ন পলিটিক্সের কথা রশিদ সাহেব উল্লেখ করেছেন। দেশের পলিটিক্সকে, সরকারকে নিয়ন্ত্রণ করেন, সরকার ছাড়া ব্যবসা বাণিজ্য সবকিছু তার নিয়ন্ত্রণ। আরেকটা ব্যাপার আছে, এই পার্টিকুলার লোকের কথা আমি জানি না, কিন্তু এই জেনারেল এই ড্রাগ কার্টেল যারা আছে তারা অনেক জনকল্যাণমূলক কাজ করে নিজ নিজ দেশে, অনেকে, সবাই না হলে অনেকে করে। ফলে সেটা হচ্ছে কি একটা কাভারের জন্য, হয়তো তারা বছরে একটা লোক এই ড্রাগ কার্টেলে লিডার হয়তো $1 বিলিয়ন রেডি করে, তার লোকজনকে দিয়ে তার $200 মিলিয়ন, তার ভিতরে তারা টোটাল $1 বিলিয়নের ভিতরে 100 মিলিয়ন জনকল্যাণমূলক কাজে, দরিদ্রদের সেবা দেয়, নানা ধরনের রিলিফের কাজ করে, মানে সাহায্য সভাতে। এটা আরেকটা কারণ, জনসাধারণের ভিতরে এই মেক্সিকো সিটি তো আমরা মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মেক্সিকো সিটি খুব সুন্দর একটা নগরী, কিন্তু মেক্সিকো সিটিতে কতগুলো বস্তি এলাকা আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বস্তি এলাকার মধ্যে, খুবই দুঃখজনক। মেক্সিকো কিন্তু আমরা অনেকে জানি না, এখানে হিসপানিক লোকরা আমেরিকা আসে বলে আমরা ভাবি যে মেক্সিকো দরিদ্র, মেক্সিকো মনেও দরিদ্র, বিশাল তার অর্থনীতি, বিশাল বিশাল, তো মানে মোটেই দরিদ্র দেশ না। তার লেভেল অফ ডেভেলপমেন্ট প্রায় সাউথ কোরিয়ার কাছাকাছি, বা সাউথ কোরিয়ার থেকে হয়তো বেটার। ইকোনমি তো সাউথ কোরিয়ার পর্যায়ে হবে। যাই হোক, তো ওই একটা কারণ হচ্ছে তাদের টেন্টেকল, যেটা রশিদ সাহেব উল্লেখ করেছেন, আমি উল্লেখ করলাম, পাশাপাশি হচ্ছে এই যে জনকল্যাণমূলক কাজ। ফলে এই জনসাধারণ অনেক সময় তাদের পক্ষে মানে যা তারা আক্রান্ত হল, এইটা একটা কারণ। তারপরে এখন আপনি বলছেন যে এখানে তাদের যদি যোগসূত্র না থাকে, তাদের যদি এজেন্ট না থাকে, তারা আপনি নিয়ে আসলেও তাহলে কোথায়, তারা তো আর রাস্তায় ডাম করে না এই ড্রাগ গুলো, মানে টনে টনে একসাথে 1 টন করে তো আর না, হয়তো 50 পাউন্ড, 25 পাউন্ড, 100 পাউন্ড এই ধরনের মানে প্যাকেজে বক্স ইত্যাদিতে পাঠায় রিসিভ করার তো রিসিভিং এন্ড একটা আছে, এখানে রিসিভিং এন্ড এবং ডিস্ট্রিবিউটার, যে গ্রহণ করলো, রিসিভ করলো এবং যারা ডিস্ট্রিবিউট করলো, একদম যে রাস্তায় বিক্রি করে সেটা বাতিল। ফলে রিসিভ যে করে এবং যারা যে ডিস্ট্রিবিউট করে, এদের সাথে ওদের একটা সম্পর্ক আছে, এবং এইটা ভেতরের থেকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ যদি খুব তৎপর হন, অনেক সময় এখান থেকে তারা অনেককে গ্রেপ্তার করেন, অনেক
ড্রাগস তারা ধরে ফেলেন, এটা মানে কনফিসকেট করেন, এটা আছে। কিন্তু সম্ভবত এই দিকটাতেও যদি আরো প্রখর নজর দেওয়া যায়। আর ড্রাগ কার্টেলের উপর যে এবারে সেনাবাহিনী মেক্সিকোর সৈন্যরা আক্রমণ করলো, ওকে মানে ধরতে গিয়ে এই কাণ্ড ঘটলো, সেটার একটা কারণ আছে। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের উপরে প্রচন্ড চাপ দিচ্ছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রচন্ড চাপ দিচ্ছিলেন সেই দেশের প্রেসিডেন্ট উপরে, সরকারের উপরে। এমনও বলা হচ্ছে যদি তা না হয় তাহলে যুক্তরাষ্ট্রের নিজের মানে সামরিক হস্তক্ষেপ করে সে তাদের উপরে আক্রমণ করবে, তাদেরকে ধরে আনবে, এই কথা বলা বলি হচ্ছে। তা আমার মনে হয় সেই কারণে তারা ওর উপরে, ওর প্রভাব সম্পর্কে নিশ্চয়ই মেক্সিকোর সরকার জানে, তারপর তাকে ধরতে গিয়েছিল। হয়তো আরো কার্টেল আছে নিশ্চয়ই, ওয়ান অফ দি বিগেস্ট, আরো এরকম আছে কয়েকজন, তাদেরকে ধরার চেষ্টা হবে, নিশ্চয়ই প্রেশার আছে, ইন্টেলিজেন্স আছে সরকারের কাছে। কিন্তু দুই সরকারের মধ্যে কোঅর্ডিনেশন হচ্ছে আমি শিওর। এবং এই দেশের অভ্যন্তরে যারা ডিস্ট্রিবিউটর এবং রিসিভার, তাদেরকে যদি আরো বেশি কড়াকড়ি ভাবে নজরদারি রেখে তাদেরকে ধরে ফেলা যায়, তাহলে সম্ভবত এই মেষ থেকে, অভিশাপ থেকে যুক্তরাষ্ট্র পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে অনেক উন্নতি হবে। না, এটি ঠিকই বলছেন। এবং আমরা গণমাধ্যম হিসেবে বলতে পারি যে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা তরুণ প্রজন্ম রয়েছেন, আসলে পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে আসলে পারিবারিক শিক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা লাইন এখানে আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের একজন সোশ্যাল ওয়ার্কার আছেন, লিডার, নাম বললে অনেকে চেনেন, নাম বলছেন আরো শিক্ষা জানেন, তিনি জামাইকা এলাকায় থাকেন দীর্ঘদিন। তিনি বছর 3-4 আগে, করোনার আগে একটা মিটিং আহ্বান করেছিলেন, ওই এলাকার কথা বলছেন, জামাইকা এলাকায়। উনি বলেছিলেন সেটা হচ্ছে যে আমাদের তরুণদের অনেকে রেগুলার ড্রাগ সেবন করছে এবং বেশ কিছু মৃত্যু ঘটেছে তরুণদের, যেটা মানে অনেকে ধারণা করছেন যে সেটা ড্রাগ ঘটিত। ফলে আমাদের মানে অভিভাবকরা দিয়ে খেয়াল রাখা উচিত, আমাদের কমিউনিটি সজাগ হওয়া উচিত এই ড্রাগ থেকে। এবং বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে পর্যন্ত যত্রতত্র ড্রাগের প্রসার হচ্ছে, এটাও দুঃখজনক। না, সেজন্যই বললাম যে এই আমাদের কমিউনিটির পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, ধর্মীয় শিক্ষাটাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যাতে মাদকের মধ্যে আমাদের তরুণ প্রজন্ম জড়িত না হয়। আমরা এই ব্যাপারে আলোচনা, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশে একটি যে বলা হয় মানে অস্থিরতা ছিল প্রায় 18 মাসের মতো, তারপরে একটি নির্বাচন হলো এবং একটা নির্বাচিত সরকার এই মুহূর্তে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে বা সরকার পরিচালনা করছে। এরই মধ্যে আমরা বেশ কিছু পরিবর্তন দেখলাম, মন্ত্রিসভা গঠন হলো এবং কিছুদিন আগে আমরা দেখলাম চিফ প্রসিকিউটর ওনাকে সরিয়ে দেওয়া হলো বা বিভিন্ন জায়গায় রদবদল হচ্ছে। কিন্তু এর মধ্যে একটা আলোচনার বিষয়, সেটি হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, ওনার একটি সাক্ষাৎকার ঘিরে বেশ আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বিশেষ করে উনি যখন প্রফেসর ইউনূসের সম্পর্কে বেশ কিছু অভিযোগ করেছেন, যেটি রাষ্ট্রদ্রোহ বা সংবিধান লঙ্ঘন করার মতো অভিযোগ। আমি একটু রশিদ ভাই আপনার কাছ থেকেই প্রথমে শুনি যে প্রেসিডেন্ট চুপ্পুর আপনি সাক্ষাৎকারটি দেখেছেন মনে হয় বা শুনে পড়েছেন, যেটি পত্রিকাতে এসেছে একটি গণমাধ্যমে। কিন্তু প্রেসিডেন্ট চুপ্পু 18 মাসের যে অভিযোগগুলো করছেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, উনাকে ঘর থেকে বেরোতে দেননি, উনাকে শহীদ মিনারে বা স্মৃতিসৌধে যেতে দেননি, উনি সংবিধান লঙ্ঘন করেছেন। আমার প্রশ্ন এই জায়গায় যে উনি প্রফেসর ইউনূস চলে যাবার পর কেন এই কথাগুলো বলছেন, উনি কেন আগে এই অভিযোগগুলো করেননি বা এখন যে করছেন এটার পেছনে কি কোনো রাজনীতি আছে? আপনি মানে আপনার কি মনে হয়? ধন্যবাদ। সেটাই তো প্রশ্ন, যে আপনি যদি দেশপ্রেমিক হন, বীর যদি মুক্তিযোদ্ধা হন, আপনি যদি সত্যি দেশকে ভালোবাসেন, তাহলে আপনি যদি এইসব চাপকে সহ্য করতে না পারেন, তাহলে পদত্যাগ করলে তখন না মানাতো। কিন্তু আপনি পদত্যাগ না করে আপনি পদে বসেছিলেন, আর এখন আপনি ক্ষমতায় নেই, অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস ক্ষমতা নেই, এখন আপনি এই কথাগুলো বলছেন, রাইট? আসলে এটার পিছনে অনেক কিছু হতে পারে। রাজনীতিতে তো শেষ কথা বলে কোনো কথা নেই। রাজনীতি আসলে ডিপেন্ড করে হচ্ছে কে পাওয়ারের মধ্যে কে আছে, ক্ষমতায় যে থাকে। যেমন এতদিন ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন, উনি মুখ দিয়ে কোনো কথা বলতে পারেননি, উনি কোথাও যেতে পারেননি, রাইট? কারণ ডক্টর ইউনূসের বা অন্তর্বর্তীকালীন সরকারের পাওয়ারের অধীনে থেকে তাকে কাজ করতে হয়েছে। এখন হয়তো নতুন সরকার ক্ষমতায় এসছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে নিয়োগ দেয় বাংলাদেশের মধ্যে, মানে ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রী সেটা ঠিক করেন। প্রধানমন্ত্রী বিচারপতি থেকে শুরু করে আপনার সেনাবাহিনীর প্রধান থেকে সবকিছু নিয়োগে, বড় বড় নিয়োগ করে সম্পূর্ণ প্রধানমন্ত্রী দেন। প্রধানমন্ত্রী এত বিশাল পাওয়ার, যেটা আমরা বলি
যে আমেরিকার প্রেসিডেন্টের এত ক্ষমতা নেই যত ক্ষমতা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। এই জন্যই তো আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা চেক এন্ড ব্যালেন্সের কথা বলছি, আমরা আরো বেশি সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসির কথা বলছি, আমরা আরো বেশি অনেক কিছু বলছি যেটা যাতে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় মেরামত বা রাষ্ট্রীয় সংস্কার যাতে হয়, এর মধ্যেই যেন এগুলো দূর হয়। যদি আমরা এটা করতে না পারি তাহলে এমনই হবে, ভবিষ্যতে এরকম চুপুর মতো অনেক প্রেসিডেন্ট আসবেন, তারা হয়তো কাজ করতে পারবেন না, কথা বলতে পারবেন না, কিন্তু যখন আবার তারা অন্য পাওয়ারের অধীনে থাকবেন তখন তাদের ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাবে। উনি যে কথাগুলো এখন বলছেন এই কথাগুলো জাস্টিফাই করা, এখন যদি আমরা ডক্টর ইউনূসের ফর এক্সাম্পল যদি সাক্ষাৎকার নেই তাহলে উনি কি বলবেন, যদি তার একটা আমরা সাক্ষাৎকার দিতে পারতাম বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাক্ষাৎকার দিতে পারতাম যে প্রেসিডেন্ট বিষয়ে তাদের ভূমিকা যেগুলো ছিল বা প্রেসিডেন্ট যে অভিযোগগুলো নিয়ে আসছেন এগুলোর সত্যতা যদি আমরা জাস্টিফাই করতে যাই তাহলে আমাদেরকে একটা ভালো পারসেপশন আমরা গেইন করতে পারি। তো এখন উনি এক তরফা যখন এই কথাগুলো বলছেন, এগুলো কেন বলছেন এগুলোর পিছনে অবশ্যই আমার কাছে মনে হয় যে রাজনীতি থাকতেই পারে, কারণ একজন প্রেসিডেন্ট রাজনৈতিক ভাবেই ডিসাইডেড হন উনি কি করবেন না, ওনার ক্ষমতা কতটুকু কে নিয়ম প্রাপ্ত হবে, উনি কবে চলে যাবেন। এখন যদি মনে করেন ফর এক্সাম্পল বর্তমান যদি সরকার প্রধান চান যে প্রেসিডেন্ট থাকবেন না, তাহলে কি বর্তমান সরকার কি সেই সিদ্ধান্ত নিতে পারে? অফকোর্স দিতে পারে, তাদের 2/3 মেজরিটি আছে, তারা অনেক ডিসিশন নিতে পারে, প্রেসিডেন্টকে চেঞ্জ করতে পারে। তো এখন যদি প্রেসিডেন্ট এমন হতে পারে যে প্রেসিডেন্ট কিছুটা লিনিয়াল হচ্ছেন বর্তমান সরকারের দিকে, কারণ হচ্ছে যে উনি জানেন যে বর্তমান সরকারের কলমের খোঁজার উপরে ডিপেন্ড করতেছে উনি আরো থাকবেন কি থাকবেন না ইত্যাদি, রাইট? তো এগুলো আসলে আমি মনে করি যে এই ধরনের কথা বলে অনেক সময় বিতর্ক তৈরি করাটা অনুচিত জ্ঞানী এবং বিজ্ঞ ব্যক্তিদের, এই কারণে যে এটা মানুষকে ডিভাইডেড করতে পারে, মানুষের বিতর্কে জন্ম দিতে পারে। কারণ আমরা কেবলমাত্র একটা বিপ্লব থেকে বের হয়ে একটা নতুন গণতান্ত্রিক পথে আমরা যাত্রা শুরু করেছি। আমরা দেখেন পৃথিবীতে অনেক বিপ্লবের কিন্তু প্রতি বিপ্লবের কিন্তু এক্সাম্পল আছে। সুতরাং জুলাই সনদের উপর ভিত্তি করে যেই মানে যেই ইলেকশনটা হলো, যে ইলেকশনের মাধ্যমে শপথ নেওয়া হলো, শপথ একটাতে নেওয়া হয়েছে, একটাতে নেওয়া হয়নি, সাংবিধানিক অসাংবিধানিক অনেক ব্যাখ্যা আছে, এগুলো কিন্তু সামনের দিনে এগুলো সম্পূর্ণ জবাব কিন্তু আমরা পাবো, এগুলো নিয়ে আলোচনা হবে, টক শো হবে, আমরা জানবো যে আসলে কোনগুলো সাংবিধানিক কোনগুলো অসাংবিধানিক। তবে আমি যেটা মোটা থেকে বিশ্বাস করি, আমাদের সংবিধানে যেটা বলা আছে যে সকল ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণ যেটা চাইবে সেটাই কিন্তু হচ্ছে সংবিধান। সংবিধান কিন্তু জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য কিন্তু না। সুতরাং আমাদের ত্যাগ প্রতীক্ষা এবং রক্ত, এগুলো বিপ্লব, মুক্তিযুদ্ধ সবকিছু আমাদেরকে মাথায় রেখে আমরা যদি দেশকে যদি অর্গানাইজ করতে পারি ফিউচারের জন্য, তাহলে কিন্তু সবকিছু লিগাল। আর যদি আমরা দেশকে অর্গানাইজ করতে না পারি, আমরা সেই পথে যদি না যেতে পারি, জনগণের সাম্য সমতা ন্যায় বিচার যদি আমরা ফিরিয়ে দিতে না পারি, তাহলে আপনি অনেক প্রশ্ন তুলতে পারেন, অনেক কিছু ইলিগাল বলতে পারেন, বর্তমান সরকারকে ইলিগাল করতে পারেন, প্রেসিডেন্টকে ইলিগাল করতে পারেন, অন্তর্বর্তী সরকারকে ইলিগাল করতে পারেন, নির্বাচনকে ইলিগাল করতে পারেন, অনেক কিছু বলতে পারেন। তাহলে আমি মনে করি যে এত উনার বক্তব্যের মধ্যে যে কতগুলো ভালো দিক অবশ্য আছে। আমি যেটা মনে করি যে বিএনপি এবং সেনাবাহিনী চেষ্টা করেছে তাকে একটা সাংবিধানিক, মোটামুটি একটা সাংবিধানিক কাঠামো মেনটেন করার জন্য তিনি যেন থেকে যান, তাকে অবসর দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির কাছে তিনি রেফারেন্স চেয়েছিলেন, প্রধান বিচারপতিও তার অবস্থান বিষয়ে আইনগত একটা রেফারেন্স দিয়েছেন, তিনি একটা সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে গেছিলেন। তো যার সাংবিধানিক অসাংবিধানিক অনেক কিছু উনি ফেস করেছেন, তবে ফেস করে উনি টিকে আছেন, এটার জন্য ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেই যে এত চড়াই ভিতরে এত চাপের মধ্যে থেকেও যে বেচারা এখনো পর্যন্ত টিকে গেছেন এবং তিনি বহাল তবিয়তে আছেন, এটার জন্য অবশ্যই তিনি ধন্যবাদ পাওয়া বা কিছুটা ক্রেডিট পাওয়া। সেটি ওনার সাক্ষাৎকার পড়ার পরে মনে হচ্ছে যে উনি অনেক চাপের মধ্যে ছিলেন, কিন্তু এর আগে কেউ বুঝতে পারবে না যে উনি আসলে চাপে ছিলেন, কারণ উনি কখন এটি বলেননি। এবং আপনি আরেকটা জিনিস বলে রাখি, একটা ভুলে যাবেন না যে যখন শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছিল, তখন শেখ হাসিনার উনি প্রেসিডেন্টের চেয়ারে বসে শেখ হাসিনা কিন্তু অনেক প্রশংসা করছিলেন, বিভিন্ন প্রোগ্রামে গিয়েও কিন্তু উনাকে অনেক মানে প্রশংসা, তারপরে উনি যে তাকে নিয়োগ করেছেন এটা কিন্তু অনেক হাইলি অ্যাপ্রিসিয়েট করছিলেন। তো এখন আবার হাইলি অ্যাপ্রিসিয়েট করছেন আরেকজন সরকারকে বা তার প্রধানমন্ত্রীকে। আবার জানি না ভবিষ্যতে কি হবে, আগে পাওয়ার যেখানে মানুষের নেগেটিভ যায় না, সেটি উনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ওনার 3 বছর টার্মে 3টা সরকার প্রধানকে উনি শপথ পড়িয়েছেন, এমনও মিম আছে বা যেটা সত্য কথা, অনেক আলোচনা সোশ্যাল মিডিয়াতে রয়েছে। আমরা সময় খুবই কম, আমি মাহমুদুল্লাহ ভাই এই ব্যাপারটাতে একটু আপনার কাছে জানতে চাই যে শাহাবুদ্দিন চুপ্পু একদিকে অভিযোগ করছেন প্রফেসর ইউনূসের, কিন্তু আবার পাশাপাশি উনি বিএনপি মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ প্রশংসা করছে। আবার আমরা দেখলাম যে শাহাবুদ্দিন চুপ্পুকে যখন সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন হয়েছিল এনসিপি বা যারা গণ অভ্যুত্থান করেছে তাদের পক্ষ থেকে এক প্রকার আন্দোলন হয়েছিল, তখন কিন্তু বিএনপি উনাকে প্রোটেক্ট করেছে এবং উনি বলেছেন ওনার সাক্ষাৎকারে যে বিএনপির কারণে ওনাকে পদত্যাগ করতে হয়নি। আবার উনি বলেছেন উনি পদত্যাগ করলে তখন সাংবিধানিক সংকট দেখা দিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন বিএনপির কোর্টে বিএনপিকে যেভাবে উনি প্রশংসা করছেন এবং উনি প্রফেসর ইউনূসের সমালোচনা করছেন, সেক্ষেত্রে
বিএনপি এখন আসলে কি করবে? বিএনপির রশিদ ভাই যেমন বললেন, বিএনপি 2/3 আসন পেয়েছে, বিএনপি চাইলে পরিবর্তন করতে পারে, এবং আমরা যেটা বাংলাদেশের ঐতিহ্যগতভাবে যেটি দেখি, যখনই যে সরকার ক্ষমতা আসে তারা তাদের মনোনীত লোককে প্রেসিডেন্ট নিয়োগ করে। সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ আরো 2 বছরের মতো আছে। তো এখন আসলে বিএনপি কি করবে? আপনার কি মনে হয় বিএনপি কোর্টে বল, বিএনপি এখন শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আসলে কি করার আছে? প্রথম কথা হচ্ছে উনি তারেক জিয়ার ভূয়সী প্রশংসা করেননি। আপনি ভালো করে পড়ে দেখবেন, প্রশ্নের উত্তরে উনি বলেছেন তার কাছে মনে হচ্ছে এ পর্যন্ত কাজগুলো। তেমনি ভাবে উনি রাষ্ট্রদ্রোহের কোনো অভিযোগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে করেননি, কিছু সমালোচনা করছে। এটা একটা। তার প্রথম কথা হচ্ছে সমালোচনা। আপনি একটু আগে এনসিপির কথা কিন্তু মাহমুদুল্লাহ ভাই, দুঃখিত আপনাকে একটু থামাতে হচ্ছে। একজন রাষ্ট্রপতি যখন কারো সম্পর্কে কোনো মন্তব্য করে, যেমন উনি বলেছেন প্রফেসর ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন, উনি বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন যে উনি অনেক বিনয়ী, অমায়িক এবং ওনাকে সহায়তা করেছেন, মানে আর কি শব্দ ব্যবহার করলে আপনি বলবেন ভূয়সী প্রশংসা করেছে, বা আর কি শব্দ প্রয়োগ করলে আপনি বলবেন যে প্রশ্ন করেছে তারেক জিয়া সম্পর্কে, উনি বলেছেন কিছু পজিটিভ আমার কাছে মনে হচ্ছে, এইভাবে আমি পড়েছি সেটা। তেমনি ভাবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের কোনো অভিযোগ। তিনি এর আগে রয়টারকে, ক্ষমতায় থাকার সময় রয়টারকে সাক্ষাৎকারে বলেছিলেন যে বিভিন্ন জায়গায় রাষ্ট্রপতির ছবি রাখা, বিদেশি মানে আমাদের যে মিশনগুলোতে আছে মিশনগুলো সেগুলোতে রাখা, আকস্মিক ভাবে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। 5 মাস পর্যন্ত প্রতিবার বিদেশ থেকে শহর থেকে ফেরার পরে অ্যাপয়েন্টমেন্ট যে প্রধানমন্ত্রী দেয়, যে ভার্চুয়াল ডিক্টেটর, যেটা মানে রশিদ সাহেব একটু হবে, উনি ডিক্টেটর শব্দ ইউজ করেন, ভার্চুয়াল ডিক্টেটর আমাদের দেশের প্রধানমন্ত্রী। তারপরও সৌজন্যের খাতিরে বিদেশ থেকে সফরে এসে রিপোর্ট করেছে। ডক্টর ইউনূস 7 মাস ওনার সাথে দেখা করেন, মানে ওনাকে কার্যত বন্দির মতো করে রেখেছিলেন, এবং এর আগে তাকে ফায়ার করার জন্য, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন হয়েছিল। আপনি একটুখানি উল্লেখ করতেন, জামায়াত এবং এনসিপি আন্দোলন করেছে, কিন্তু বিএনপি স্ট্রংলি বলছে না, কন্টিনিউটির সাথে তাকে রাখা উচিত। কারণ বিএনপির হয়তো আশঙ্কা ছিল, বিএনপি তখন থেকে জামাতের ব্যাপারে, এদের ব্যাপারে হয়তো তাদের একটা ভীতি ছিল যে এরা তাদের একটা লোক বসিয়ে দিবে, ফলে তারা সেটা চায়নি বলে এটা। আর তিনি বলছেন তাকে মানে বিএনপি চাইলে, এখনকার নতুন সরকার যখনই চান তারা চাইলে উনি পদত্যাগ করবেন, সেটাও তিনি বলছেন। ফলে এখন ঘটনা হচ্ছে তাকে সরানোর জন্য একটা মানে প্রচন্ড চাপ ছিল। তিনি ওই যে মানবতা বিরোধী অপরাধে জামায়াতের যে বিচার হয়েছিল 71 অপরাধের জন্য, সেই বিচারের একটা আদালতের উনি বিচার হচ্ছে। সম্ভবত এর আগে উনি সেশন জাজ ছিলেন, কোন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের লেভেল না, সেশন জাজ। তো সেশন জাজরাও অনেকে দুদকের পরিচালকও ছিলেন এর আগে। তো ফলে তিনি ওই তার বিরুদ্ধে সেটা অভিযোগ। আর তাজুল ইসলাম, যিনি মানে যে তাজুল ইসলামের কথা আলাদা, তাকে রেফার করেন। এই সরকার আসার পরে এখন বিভিন্ন জায়গায় জামাতিরা তাদের লোককে বসিয়ে দিয়েছে, এই মাত্র 2 সপ্তাহ নয়, এর ভিতরে বিভিন্ন জায়গায় অনেককে এরা মানে নতুন সরকার সরিয়ে মানে মাহমুদুল্লাহ ভাই, আমাদের সময় একেবারেই কম। তাদের লোক মাহমুদুল্লাহ ভাই, দুঃখিত, সময় আমাদের একেবারেই কম। আমি যেটা আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন ছিল, আপনি যদি এক লাইনে বলতেন, এখন বিএনপি আসলে উনাকে নিয়ে কি করবে, আপনার কি মনে হয়, মানে আপনার ব্যক্তিগত অবজারভেশন কি? আমার ধারণা তারা আরেকজন প্রেসিডেন্ট করবে, হয়তো সময় নিচ্ছে না, একেবারে তড়িঘড়ি এসে মাত্র তাকে মানে বিদায় দিচ্ছে না তারা। এবং কয়েকজন নাম ইতিমধ্যে আলোচিত হয়েছে, এবং আমি আশা করেছিলাম যে ফখরুল ইসলাম আলমগীর কি করবেন হয়তো। তো যাই হোক, তাদের যে কয়েকজন নাম শুনেছি মানে প্রত্যেকেই ডিস্টিংগুইশ লোক, তাদের মধ্যে থেকে একজনকে নিলে সেটা মানে অখ্যাত কুখ্যাত লোককে না নিয়ে সত্যি সত্যি ডিস্টিংগুইশ কাউকে নেওয়া উচিত। যে কয়েকজন নাম শুনেছি, মঈন খানের নামও শুনছি, এখন তো শুনছি তাকে স্পিকার করা হবে। ঠিক আছে, দেখা যাক, আমাদেরও নজর থাকবে, আমরা তো আপডেট থাকবে, আমরাও দেখতে চাই আসলে জাতীয়তাবাদী যে সরকার রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা আসলে রাষ্ট্রপতি ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, আমাদের নজর থাকবে। আপনাদের দুজনকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদেরকে এই সময়ে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অন্যদিন হয়তো আপনাদের সঙ্গে আরো বেশি আমরা ডিটেলস আলোচনা করতে পারবো। ধন্যবাদ দর্শক, সেই সঙ্গে
দর্শক সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে আপনাদেরকে যেটি আমরা বলতে চাই সেটা হচ্ছে তুষার ঝড়ে আপনাদের যে জনজীবন বিপর্যস্ত, আপনারা আপনাদের বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক মানুষের প্রতি বিশেষ নজর রাখবেন, সেক্ষেত্রে শিশুদের প্রতিও বিশেষ নজর রাখবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, কারণ এই সময়টায় শীতকালীন নানা রকমের ভাইরাস থেকে শুরু করে বিভিন্ন ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সতর্ক থাকবেন, উষ্ণ থাকবেন এবং প্রয়োজন ছাড়া আসলে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ যেমনটি সিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি মেনে চলবেন। আজ এ পর্যন্ত, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ টিবিএন এর সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।